বন্ধুরা, আজ 7ই নভেম্বর। 7ই নভেম্বর অসমাপ্ত মুক্তিযুদ্ধের গল্প। বাংলাদেশের ইতিহাসে 1975 সালের আগস্ট থেকে নভেম্বর, এই 3 মাস এক অস্থির রাজনৈতিক সময় ছিল। 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হলো। রাষ্ট্রের ভিতটাই কেঁপে উঠল। বাংলাদেশ স্তব্ধ হয়ে গেছিল। বাংলাদেশের মানুষ বিশ্বাস করতে পারছিল না, নিজেকে বিশ্বাস করতে পারছিল না। চারিদিকে অবিশ্বাস, বিভ্রান্তির ছায়া দানা বেঁধে উঠেছিল। হচ্ছেটা কি? সেদিন থেকে শুরু হলো সেনানিবাস ভিত্তিক ক্ষমতার রাজনীতি, ষড়যন্ত্র, প্রতিশোধ আর অবিশ্বাসের এক ক্রমবর্ধমান অধ্যায়। বন্ধুরা, 3রা নভেম্বর কেন্দ্রীয় কারাগারে খুন করা হলো জাতীয় চার নেতা তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী এবং এইচ এম কামারুজ্জামান। এনারা ছিলেন মুক্তিযুদ্ধ চলাকালীন সরকারের স্তম্ভ, স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক মেরুদণ্ড। এটি কি কেবল হত্যাকাণ্ড? না, এটি শুধু হত্যাকাণ্ড ছিল না। এটি ছিল একটি রাজনৈতিক উত্তরাধিকারের ধ্বংসযজ্ঞ এবং আত্মঘাতী রাষ্ট্রচক্রের পরিণতি। আমরা যে যা দেখি, আমাদের এই যে আমরা কথা বলছি, এই যে আমরা দেখছি, এরকম মনে হয় যে যা দেখছি, যা কিছু দৃশ্যমান তাহাই সত্য নয়। ঘটনার আড়ালে অনেক ঘটনা থেকে যায়। 7ই নভেম্বর, 15ই আগস্ট থেকে 7ই নভেম্বর বা তার পরবর্তী সময়টার দিকে এবং বর্তমানে আজকে 2024-এর দিকে তাকালে, 2025-এর দিকে তাকালে আমরা এই চিত্রটা বুঝতে পারি। ধীরে ধীরে আমাদের কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। বন্ধুরা, 3রা নভেম্বর থেকে 7ই নভেম্বরের মধ্যে বাংলাদেশে ঘটে যায় আরেক দফা ক্ষমতা পাল্টানোর নাটক। খালেদ মোশাররফ 3রা নভেম্বর কু করে জিয়া রহমানকে গৃহবন্দী করলেন, নিজেকে সেনা প্রধান ঘোষণা করলেন। একটি তথাকথিত শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা করলেন, কিন্তু 4 দিন পর 7ই নভেম্বর সেই শৃঙ্খলার মুখোশ বুঝি খুলে গেল। আরেক দফা রক্তাক্ত বিদ্রোহ ইতিহাসে ঘুপ হলো, নতুন মোড় নিল বাংলাদেশের ইতিহাস। 7ই নভেম্বর 1975 এক অদ্ভুত, বিভ্রান্তিকর এক বিভ্রান্তিকর দিন ছিল। সেই দিন সাধারণ সিপাহীরা, যারা 1971 সালে মুক্তিযোদ্ধাদের যুদ্ধে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, আবারও রণাঙ্গনে নামলেন। আমরা সাধারণ সিপাহী বলি। সেনাবাহিনীর এই সাধারণ সিপাহীরা সবসময়ই সেনাবাহিনীর ভিতরে বঞ্চিতের উম, বঞ্চিত একটি গোষ্ঠী। কারণ সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা যত ধরনের ফ্যাসিলিটিস পান বা তাদের যে অবস্থা থাকে, সেটা আসলে একজন সিপাহীর সাথে বা সাধারণ আম, সেনাবাহিনীর সাধারণ সব সিপাহীদের সাথে এবং অফিসারদের মানে সুযোগ সুবিধার সব দিক দিয়ে মিলে একটা বিশাল গ্যাপ আছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে একদম চিন্তা করি না। আমাদেরকে চিন্তা করতে হবে বোধহয়। 1971 সালে মানুষের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের সেনাবাহিনী এবং বিশেষ করে আমাদের এই বীর সেনানীরা। তারা আবারও রণাঙ্গনে নামলো। এবারে তাদের রণাঙ্গনে তাদের নেতৃত্ব দিয়েছিলেন কর্নেল আবু তাহের, একজন মুক্তিযোদ্ধা, 11 নম্বর সেক্টর কমান্ডার, বীর উত্তম। তিনি একজন বিপ্লবী, যার জীবন ছিল ন্যায় ও ত্যাগের প্রতীক। আমরা কর্নেল তাহের বললেই একজন বিপ্লবীর চেহারা দেখতে পাই। কিন্তু মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে সেনাবাহিনী গড়ে উঠেছিল পাকিস্তানি ধাঁচে, জনবিচ্ছিন্ন, প্রজন্ম বিমুখ এবং উৎপাদনশীল ভূমিকা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। যারা মুক্তিযুদ্ধে লড়েছিল তারা দেখলো পদোন্নতি ও সুবিধা পাচ্ছে সেই অফিসাররা যারা যুদ্ধের সময় ছিল পেছনের সারিতে। এই বৈষম্য, হতাশা আর সেই অপমান সাধারণ সৈনিকদের মধ্যে একটা ক্ষোভের আগুন জ্বেলে দিয়েছিল।
কর্নেল তাহের সে আগুনকে সংগঠিত করলেন। কিন্তু তিনি ব্যক্তিগত কোনো ক্ষমতার জন্য এটা করেননি। ব্যক্তিগত ক্ষমতার জন্য যদি করতেন, তাহলে তিনি ইতিহাস হয়তো আজকে অন্যরকম ভাবে লেখা হতো। কারণ ব্যক্তিগত ক্ষমতার জন্য করলে উনি জিয়া রহমানকে মুক্ত করতেন না। কিন্তু ইতিহাস, বিপ্লব, হেরে যাওয়া বিপ্লবকে তো হেরে যাওয়াই বলে। কর্নেল তাহের চেয়েছিলেন একটি গণমুখী উৎপাদনশীল সেনাবাহিনী, একটি সমাজ যেখানে রাষ্ট্র মানে হবে জনগণের শক্তি, যেখানে ন্যায় ও সমতা প্রতিষ্ঠা পাবে, যেখানে জনগণের শক্তি শুধু সংবিধানে সীমাবদ্ধ থাকবে না, জনগণের শক্তি মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। তিনি জিয়াকে মুক্ত করেছিলেন। জিয়া, জেনারেল জিয়া, যিনি মুক্তিযুদ্ধে কর্নেল তাহেরের সাথে মুক্তিযুদ্ধ করেছেন, তিনিও একজন সেক্টর কমান্ডার, তিনিও একজন বীর বীর উত্তম। এবং কর্নেল তাহেরের সাথে তার পূর্ব পরিচয় ছিল। এবং খালেদ মোশাররফ যখন তাকে গৃহবন্দী করলেন, কোনোভাবে কর্নেল তাহেরের কাছে খবর পৌঁছানো হলো, জিয়া পাঠালেন যে আমাকে মুক্ত করো ভাই। কর্নেল তাহের ভেবেছিলেন জিয়াকে মুক্ত করে যে বঙ্গবন্ধুর অনুপস্থিতি, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, দেশে একটি বিশৃঙ্খল অবস্থা, এই অবস্থায় মুক্তিযোদ্ধারা মিলে যদি একটি সুন্দর রাষ্ট্র গড়ে তোলা যায়, যে রাষ্ট্রের ক্ষমতার অধিকারী হবে জনগণ এবং সেনাবাহিনীর সকল স্তরের সেনাবাহিনী হবে একটি উৎপাদনমুখী সেনাবাহিনী। কিন্তু ইতিহাস নিষ্ঠুর। যেই জিয়াকে মুক্ত করেছিলেন তাহের, সেই জিয়াই পরবর্তীতে তাহেরকে ফাঁসিতে ঝোলায়। কারণ তাহেরকে ফাঁসিতে না ঝোলালে জিয়ার যে আসন সেটা সবসময় শঙ্কার মধ্যে থাকে। আজকে আমরা 24-এ কি দেখতে পাচ্ছি? একটা ক্যাঙ্গারু কোর্ট হচ্ছে, যে ক্যাঙ্গারু কোর্টে যেন তেন ভাবে আজকে শেখ হাসিনার একটা বিচার করে ফেলার চেষ্টা করা হচ্ছে। আজকে যারা জেলে রাজবন্দী আছেন, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আমির হোসেন আমু, এবং প্রত্যেক শাহজাহান খান, প্রত্যেকে মুক্তিযোদ্ধা। এই প্রহসন মনে হয় যেন সেই জিয়ার সময়কার যে সামরিক বাহিনীর মানুষকে হত্যা, কর্নেল তাহেরের ফাঁসি, ওই দিনগুলোকে মনে করিয়ে দেয়। মুক্তির নামে আসলে সেই সময়টাতে 7ই নভেম্বর 1975 সালে জন্ম নিল এক নতুন বিশ্বাসঘাতকতার, একটি বিশ্বাসঘাতকতার সূচনা হলো। আমরা মির্জাফর দেখেছি 1975 সালের 7ই নভেম্বরের পরে। আমরা ধীরে 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 জিয়ার বেশে আরেকজন মির্জাফর দেখা শুরু করলাম। 7ই নভেম্বর কোনো মুক্তি ছিল না, এটি ছিল আরেকটি ষড়যন্ত্রের সূচনা, হয়তো একটি অন্ধকার অধ্যায়ের সূচনা। যদি বিপ্লব সফল হতো, তাহলে হয়তো অন্যরকম হতো ইতিহাস। কিন্তু বিপ্লব তো সফল হয়নি, ওখানেই ব্যর্থ হয়ে গেছে তাহেরের বিপ্লব, তাহেরের আশা, তাহেরের আকাঙ্ক্ষা। এবং এই আকাঙ্ক্ষা এবং বিপ্লব ব্যর্থ হওয়ার খেসারত বা মূল্য তিনি ওনার জীবন দিয়ে দিয়েছেন। তিনি কোনোভাবেই আপোস করেননি। তিনি তার প্রাণ ভিক্ষা চাননি জেনারেল জিয়ার কাছে। 7ই নভেম্বর ছিল ক্ষমতার পালাবদলের দিন, বঙ্গবন্ধু হত্যার অসমাপ্ত ষড়যন্ত্রের শেষ কিস্তি। এদিনই ইতিহাসের মঞ্চে প্রবেশ করে জিয়াউর রহমান, যিনি গণতন্ত্র নয়, প্রতিষ্ঠা করেছিলেন সামরিক রাজনীতি, যিনি মুক্তিযুদ্ধের চেতনার জায়গায় পুনঃস্থাপন করেছিলেন পাকিস্তানি ধারার রাজনীতি। এবং সেই কারণেই মুক্ত হবার পরে জিয়া কর্নেল তাহেরকে আর ধরা দেননি। কারণ জিয়া জানতেন মুক্ত হওয়ার জন্য এরকম একজন দেশপ্রেমিকের ইমোশনকে কাজে লাগানো যায়। তাই তিনি কর্নেল তাহেরকে বুঝিয়েছিলেন অদম্য দেশপ্রেম এবং অদম্য একটা সুন্দর রাষ্ট্রের স্বপ্নে বিভোর তাহের। জিয়ার সেই ফাঁদে কি পা দিয়েছিলেন? ইতিহাস বলবে, ইতিহাস নিশ্চয়ই খুঁজে বের করবে। 7ই নভেম্বরকে বিভিন্ন জন বিভিন্নভাবে গ্লোরিফাই করে, কিন্তু 7ই নভেম্বর মানেই অনেক ঘটনা। 7ই নভেম্বর মানে তাহেরের আত্মত্যাগকে বিকৃত করা। 7ই নভেম্বরকে যারা গ্লোরিফাই করে তাদের মতো করে বিএনপি এবং জিয়ার উত্তরসূরিরা, তারা আসলে একাধারে একটা খুব হাস্যকর পরিস্থিতি তৈরি করে। তারা
7ই নভেম্বরকে উদযাপনও করে, আবার তাহেরের মৃত্যুটাকে তারা কিভাবে বলে আমি জানি না, কিন্তু তাদের নেতা বা তাদের প্রতিষ্ঠাতার হাত দিয়েই তো, বিশ্বাসঘাতকতার ফলেই তো তারা এই 7ই নভেম্বরকে তারা কিভাবে গ্লোরিফাই করে আমি বুঝতে পারি না। বা আপনারা দর্শকরা বা যারা শুনছেন বা প্রজন্মই বা কিভাবে এটাকে নেয় বা নিচ্ছে, সেটা আমি ইতিহাসের উপর ছেড়ে দিলাম। আসলে 7ই নভেম্বর এবং তার পরবর্তী সময়টাকে আমরা বলতে পারি মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করা, মুক্তিযুদ্ধকে হেরে যাওয়া এবং আমাদের আহ মুক্তিযুদ্ধের বিপরীতমুখী একটি ট্রেন মনে হয় 7ই নভেম্বরের পরে, জিয়া মুক্ত হওয়ার পরে, কর্নেল তাহেরকে জেলে আহ গ্রেফতার করার পরে একটা নতুন একটা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির একটা অগ্রযাত্রা, জয়যাত্রা মনে হয় তাদের শুরু হয়েছিল। মুক্তিযুদ্ধতে হেরে যাওয়ার সময়টা বোধহয় আরো এসেছিল ঘনিয়ে। ইতিহাস থেমে নেই। যে স্বপ্ন থেকে 1971-এর যাত্রা শুরু হয়েছিল, সেই অসমাপ্ত মুক্তিযুদ্ধের স্বপ্ন এখনো বেঁচে আছে নতুন প্রজন্মের চোখে, তাহেরের ত্যাগে, বঙ্গবন্ধুর আদর্শে, আর সেই অদম্য বিশ্বাসে যে সত্যিকারের স্বাধীনতা মানে শুধু পতাকা নয়, ন্যায়, সমতা ও গণমানুষের মুক্তি। সেই সেই আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়ন আছে। এখনো সেই আকাঙ্ক্ষায় স্বপ্ন দেখে মানুষ। আজকের দিনে মনে হয় যে মুক্তিযুদ্ধের পর থেকে পরাজিত শক্তি নানা সময় নানাভাবে, কখনো মুস্তাক রূপে, কখনো জেনারেল জিয়া রূপে, কখনো নানা ছদ্মবেশে, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি বারবার ক্ষমতা দখল করেছে। কিন্তু আজকে স্বাধীনতার এই এত বছর পরে, 54 বছর পরে, 55 বছর পরে, আজকে 7ই নভেম্বরে আমি শুধু একটা কথাই মন বলতে চাই, বিপ্লবী তাহেরের একটা উক্তি দিয়ে বলতে চাই, আজকে আমরা ভীষণ বিপর্যয়ের মধ্যে দাঁড়িয়ে আছি, কিন্তু বিপ্লবী তাহের বলেছিলেন মুক্তিযোদ্ধারা আবার জয়ী হবে, মুক্তিযোদ্ধারা হেরে যাবে না। বন্ধুরা, সেই কারণেই আমি আমার আজকের শিরোনাম দিয়েছি 7ই নভেম্বর, কর্নেল তাহের, মুক্তিযোদ্ধা, বিপ্লবী এবং একজন শহীদ। ইতিহাস বেছে নেবে সত্যটা, প্রজন্ম জানবে কর্নেল তাহেরের ত্যাগ ও তিতিক্ষা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। যদি কোনো ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবে। আপনাদের শুভকামনা করছি।